কাছে যাব যে এখন আরএসএস এর থেকে নতুন অ্যাডভাইজার, আমি একদম পার্টিকুলার বলছি, কারণ আবারও বলছি বিজেপির ভোট প্রক্রিয়া, ভোটে অগ্রগতি দেখে আমার অন্তত মনে হয়েছে বিজেপি দলটার মধ্যে ওই রোনাল্ডো বা মেসির অভাব, মানে অন্ততপক্ষে আমাদের রাজ্যের রাজনীতির ক্ষেত্রে, আমি সর্বভারতীয় ক্ষেত্রে বলছি না। সেই জায়গায় কি পলিসি, কি অ্যাডভাইজারি আরএসএস থেকে এসছে? দেবাশিস দা, প্রথম কথা হচ্ছে আমাকে একটু সময় তো দিতেই হবে, কারণ 3:1 যেহেতু হচ্ছে। তো এখানে মোটামুটি সারমর্ম যেটা বুঝতে পারলাম যে মাসির গোপ গজালে মেশো বলে তাকে ডাকতে হবে, এটাই হচ্ছে বক্তব্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সামাজিক সংগঠন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কথাটা আপনি পড়লেন, যে লাইনটা, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্য কি, বক্তব্য কি, সেটা তার প্রার্থনা মন্ত্রে আদি অনন্তকাল ধরে প্রথম লাইনেই, পংক্তিতেই বলা হচ্ছে, নমস্তে সদা বৎসলে মাতৃভূমি, হে সদা বাৎসল্য প্রদানকারিণী মাতৃভূমি, তোমায় প্রণাম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্য কি, সেটা তার প্রার্থনা মন্ত্রের শেষ পংক্তিতে বলা হচ্ছে, পরম বৈভবন্যে তু মেতৎ স্বরাষ্ট্রম সমর্থা ভবত্বা শিশাতে ভৃশম। ভারত মাতা কি জয়। পরম বৈভবশালী স্বয়ং সমর্থ এক ভারতবর্ষ, এক ভারত রাষ্ট্রকে দেখা প্রতিটি স্বয়ংসেবকের উদ্দেশ্য এবং কর্তব্য। এটাই আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রার্থনা মন্ত্রের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বুঝতে গেলে পরে তার অংশ হতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে কি তৈরি, কিসে বিশ্বাস করে না, নেশন বিল্ডিং থ্রু ম্যান মেকিং। এই ম্যান মেকিং অর্থাৎ স্বয়ংসেবক যাকে আমরা বলি। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে স্বয়ংসেবকরা আছেন, বহু স্বয়ংসেবক ভারত বিজেপি রাজনৈতিক দল, তার মধ্যে গিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদে গিয়েছেন, বিদ্যার্থী পরিষদে গিয়েছেন, বিভিন্ন সংস্কার ভারতী থেকে আরম্ভ করে বহু জায়গায় গিয়েছেন, বিভিন্ন আয়ামে গিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলেও গিয়েছেন। বছরে, 1 বছরে, 2 বছরে একটা ইন্টারভাল দিয়ে পূর্ব ঘোষিত 1 বছর আগে ঘোষণা করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকদের একটা পারিবারিক মিলন, এটা আমাদের মধ্যে হয়ে থাকে। সেখানে স্বয়ংসেবকরা যান, তাদেরকে বলা হয়ে থাকে। এটা এইরকম একটি পূর্ব ঘোষিত, পূর্ব পরিকল্পিত, বহু বছর ধরে হয়ে আসা বিভিন্ন স্বয়ংসেবকদের মধ্যে একটা গেট টুগেদার বলতে পারেন আপনি, সেরকম ধরনেরই কাজ হয়েছে। এটা হয়, সেখানে কে কীরকম কী করছে না করছে সেসব নিয়ে আলোচনা, এর বাইরে আর কিচ্ছু নয়। আর দ্বিতীয় কথা, আমি কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, গডসে আরএসএস এর মেম্বার ছিলেন না, এটা সুপ্রিম কোর্টের বিচার অনুসারে এটা নিয়ে রাহুল গান্ধীজিকে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। তো এটা যেন কংগ্রেস মুখপাত্র মনে রাখেন। দ্বিতীয় কথা হচ্ছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ব্যান করা হয়েছিল গান্ধীজির হত্যার পরে। এটা যেরকম সত্যি, ঠিক ততটাই সত্যি যে 62 সালের পণ্ডিত নেহেরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে প্যারাডে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছিলেন, কারণ চীন ভারত যুদ্ধে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে সাহায্যটা ভারতীয় পুলিশ এবং ভারতীয় আর্মিকে করেছিল, এবং তারপর 1965 যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রীজি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে অনুরোধ করেন ট্রাফিক পুলিশ থেকে আরম্ভ করে পুলিশের দৈনন্দিন অপারেশনস ম্যানেজ করার জন্য, কারণ ভারতবর্ষের কাছে পুলিশকে, আর্মিকে হেল্প করার অপারেশনাল কাজে লাগানো হয়েছিল, পুলিশ ফোর্সকে উইথড্র করতে হয়েছিল ভারত সরকারকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং বিশেষ করে গোটা দিল্লির পুলিশ ম্যানেজমেন্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা করেছিল। আমি জানি না এই কথাগুলো বলা হয় না কেন। এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাগপুরের সমারোহ অনুষ্ঠানে, বার্ষিক যে সমারোহ অনুষ্ঠান হয়, তাতে অংশগ্রহণ করে প্রকাশ্যে
রাষ্ট্রপতি বলেছিলেন আপনারা ভারতবর্ষকে একটি রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সরকার দিয়েছেন, এবার একটি রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী বিরোধী শক্তিও উপহার দিন। এটা কোট আনকোট ওনার বক্তব্য। সাম্প্রদায়িক তকমা লাগিয়ে লাগিয়ে এটা আমাদের চিরকাল ধরে লাগানো হয়েছে, কিন্তু এই যে উঁচু জাত নিচু জাত বলতে হবে, কিন্তু গান্ধীজি নিজে ওয়ার্ধা ক্যাম্পে এসে ডক্টর কেশব বলিরাম হেগড়েওয়ার প্রথম পরম পূজনীয় সরসঙ্ঘ চালক, তার যে ওয়ার্ধা ক্যাম্পে প্রতিটি মানুষ পাশাপাশি বসে খাচ্ছেন ওই অবস্থায় প্রাক স্বাধীনতা আমলে 1930s, সেখানে কেউ কারোর জাত জিজ্ঞাসা করছে না, একটা ডিসিপ্লিনড ওয়েতে একটা ক্যাম্প হচ্ছে, এটা দেখে গান্ধীজি নিজে কতটা আশ্চর্য হয়ে গেছিলেন সেটা গান্ধীজির বক্তব্যের মধ্যে আছে। আর আজকে যে সাম্প্রদায়িকতার তকমা বিজেপির ওপর লাগানো হচ্ছে, 1950 সাল কলকাতা ময়দান স্পিচ সর্দার বল্লভভাই প্যাটেল নিজে দাঁড়িয়ে বলছেন, যারা 1946-এ পাকিস্তান রাষ্ট্রের দাবিতে জিন্নার কথায় মুসলিম লীগকে ভোট দিয়ে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল, তারা 14ই আগস্ট রাত 12টার পর কি করে দেশভক্ত ভারতীয় হয়ে গেল, এই প্রশ্ন থাকবে। 1942 সাল হরিজন পত্রিকা যখন অলরেডি 1940 সালে পাকিস্তান রেজলিউশন নেওয়া হয়ে গেছে এবং আজকের পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি যা ইউনাইটেড বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেখানে দাঁড়িয়ে যখন পাকিস্তান প্রস্তাব হচ্ছে, শাহপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ লাহিড়ী, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়রা উঠে দাঁড়িয়ে বলছেন, দোজ হু ওয়ান্ট পাকিস্তান শুড প্যাক দেয়ার ব্যাগস অ্যান্ড গো। কোট আনকোট বিধানসভার প্রসিডিংসের মধ্যেই বক্তব্য শাহপ্রসাদ মুখার্জির লেখা আছে। তখন দাঁড়িয়ে গান্ধীজি 1942 সালের হরিজন পত্রিকায় বলছেন, যদি গোটা ভারতবর্ষের মুসলমান সমাজ পাকিস্তানের দাবিতে অনড় থাকে, তাহলে কোনো অহিংস উপায় আমার জানা নেই সেই দাবি থেকে তাদেরকে বিরত করার, যদি না সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ সর্বশক্তি দিয়ে তাকে প্রতিরোধ না করে। গান্ধীজি বলছেন, তাহলে কি গান্ধীজি সাম্প্রদায়িক ছিলেন? যদি 1939 সালে হেমাঙ্গিনী দেবীকে রবীন্দ্রনাথ তার পত্রে লিখছেন সমাজের নিচের স্তর কেটে কেটে মুসলমান হয়ে যাচ্ছে, আগামী দিনে ভারতবর্ষের কোনো এক নেতাকে উল্লেখ করে বলছেন জবাব দিতে হবে, তাহলে রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক? বঙ্কিমচন্দ্র যখন বলছেন যে হিন্দু মুসলমান বঙ্গদেশে সমানে সমানে যায়, আমাকে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে গিয়ে কথা বলতে হবে, তাহলে বঙ্কিমচন্দ্র সাম্প্রদায়িক?